মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধযন্ত্র। সমুদ্রপথে বদলে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর অবস্থান। আর ইরানকে ঘিরে যখন উত্তেজনা আবারও তীব্র, ঠিক তখনই প্রশান্ত মহাসাগর ছেড়ে ভারত মহাসাগরের দিকে ছুটছে একটি বিমানবাহী রণতরী। প্রশ্ন উঠছে, কেন এই মুহূর্তেই মধ্যপ্রাচ্যের দিকে এত বড় সামরিক শক্তি সরাচ্ছে ওয়াশিংটন? এটা কি নিছক নিয়মিত সামরিক রোটেশন, নাকি ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন যুদ্ধের আগে নীরবে পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র? কারণ একটি বিমানবাহী রণতরী যখন হাজার হাজার মাইল দূরের উত্তপ্ত অঞ্চলের দিকে যাত্রা করে, তখন তার সঙ্গে শুধু যুদ্ধ বিমান নয়, সঙ্গে যায় পুরো একটি সামরিক বার্তা। আর সেই বার্তা যদি হয় ইরানকে ঘিরে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, মধ্যপ্রাচ্যে কি আবারও বড় কোনো সামরিক সংঘাতের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ঠিক এমন এক সময়েই সামনে এসেছে মার্কিন নৌবাহিনীর নতুন এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের একটি বিমানবাহী রণতরী। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত সামরিক রোটেশনের অংশ হিসেবেই এই রণতরীকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। কিন্তু সময়টা কি শুধুই কাকতালীয়? কারণ এই রণতরী যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ইরানকে ঘিরে সামরিক উত্তেজনাও যথেষ্ট তীব্র। ফলে নিয়মিত রোটেশন হলেও এর কৌশলগত গুরুত্ব যে অনেক বেশি, তা অস্বীকার করার সুযোগ নেই। ইউএসএস জর্জ ওয়াশিংটন সম্প্রতি ভিয়েতনামের দ্য নাং ছেড়ে সিঙ্গাপুর প্রণালীর দিকে যায়। এরপর এর গন্তব্য ভারত মহাসাগর, অর্থাৎ হাজার হাজার মাইল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ এখন এমন একটি অঞ্চলের দিকে যাচ্ছে যেখানে ইরানকে ঘিরে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। আর এই রণতরীর আগমন মানে শুধু একটি জাহাজের আগমন নয়, একটি বিমানবাহী রণতরীর সঙ্গে থাকে বিপুল সংখ্যক নাবিক, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, সহায়ক যুদ্ধ জাহাজ এবং বিশাল সামরিক লজিস্টিক্স। ফলে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছালে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরো শক্তিশালী হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নতুন রণতরী সেখানে গিয়ে দায়িত্ব নেবে বর্তমানে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে। আব্রাহাম লিঙ্কন গত 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে। দীর্ঘ এই মোতায়েন মার্কিন নৌবাহিনীর জন্য যে বড় ধরনের চাপ তৈরি করেছে, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রশ্ন উঠেছে। রণতরীটি প্রায় 200 দিন ধরে কোনো বন্দরে নোঙর করতে পারেনি। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে নাবিকদের জীবনযাপন, বিশ্রাম এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। কিছু অভিযোগ তো আরও গুরুতর। জাহাজে মৌলিক সরবরাহের ঘাটতি, পানি ও প্লাম্বিং সমস্যা এবং ডাক ব্যবস্থায় বিঘ্নের মতো বিষয়ে সামনে এসেছে। এসব অভিযোগ নিয়ে কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল সহ একাধিক মার্কিন আইন প্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন। মার্কিন নৌবাহিনীও জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটলেও নাবিকদের প্রয়োজনীয় খাবার, পানি ও অন্যান্য রসদ সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ একদিকে ওয়াশিংটন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, অন্যদিকে দীর্ঘ মোতায়েন নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। আর এই জায়গাতেই নতুন রণতরী পাঠানোর সিদ্ধান্তটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্র যদি শুধু নিয়মিত রোটেশনের অংশ হিসেবে এই পরিবর্তন করে থাকে, তাহলে এর অর্থ দাঁড়ায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য ওয়াশিংটন তার নৌবহরকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছে। কিন্তু অন্য একটি দিকও রয়েছে। প্রশান্ত মহাসাগর থেকে একটি বিমানবাহী রণতরীকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো মানে একই সময়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন নৌ উপস্থিতি কিছুটা কমে যাওয়া। অথচ ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগ রয়েছে। প্রশ্ন হচ্ছে, জর্জ ওয়াশিংটন কি শুধু আব্রাহাম লিঙ্কনের জায়গায় পূরণ করতে যাচ্ছে, নাকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে? কারণ ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা যত বাড়ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সমুদ্রপথে মার্কিন নৌবহরের অবস্থান। একটি ভুল হিসেব, একটি আকস্মিক হামলা কিংবা কোনো সামরিক সংঘর্ষ মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতিকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। চোখের সামনে ভেঙে পড়ছে ভবন, আর তা দেখে দিকবিদিক দৌড়াচ্ছেন মানুষ। প্রচণ্ড কম্পনে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। হঠাৎ কি হলো?
ভোরের ঘুম ভেঙে মুহূর্তেই আতঙ্কে রাস্তায় ছুটে বেরিয়ে এলেন হাজারো মানুষ। শনিবার ভোরে ফ্লোরেস অঞ্চলের উপকূলে আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপরই জারি করা হয় সুনামি সতর্কতা। উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে কয়েক ফুট উচ্চতার ঢেউ। প্রাথমিকভাবে প্রাণহানির খবরও পাওয়া গেছে। স্থানীয় সময় ভোর 5টার কিছু আগে পূর্ব নুসা তেঙ্গারার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে ভূকম্পটির গভীরতা ছিল মাত্র 15 কিলোমিটার। ফলে শক্তিশালী এই কম্পন ব্যাপকভাবে অনুভূত হয় আশেপাশের এলাকায়। ভূমিকম্পের পর সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয় সুনামি নিয়ে। কর্তৃপক্ষ সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করলে উপকূলীয় এলাকার মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন। ফ্লোরেস দ্বীপের কয়েকটি এলাকায় প্রায় 3 ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে বলেও জানা গেছে। তবে পরে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের ভয়াবহতা সবচেয়ে স্পষ্ট হয়েছে ফ্লোরেস দ্বীপের প্রধান শহর মাউমেডে। বন্দরে ধারণ করা ভিডিওতে দেখা যায় টার্মিনাল ভবন থেকে কংক্রিটের বড় বড় অংশ খসে পড়ছে। আন্তর্জাতিক ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। এমনকি জাহাজে ওঠার গ্যাংওয়ে ভেঙে পড়লে কয়েকজন যাত্রী সমুদ্রে ছিটকে পড়েন। হতাহতের সংখ্যা নিয়েও শুরুতে তৈরি হয় বিভ্রান্তি। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা BNPB প্রথমে 2 জন নিহত হওয়ার তথ্য জানালেও পরে মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর নিশ্চিত করে 1 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। তবে দুর্গম ও পার্বত্য এই অঞ্চলে উদ্ধার কাজ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে অনুসন্ধান ও উদ্ধারকারী দল। কর্তৃপক্ষ জানিয়েছে যেসব ভবনে ফাটল বা কাঠামোগত ক্ষতি দেখা দিয়েছে সেগুলোতে বাসিন্দাদের প্রবেশ না করতে বলা হয়েছে, কারণ ভূমিকম্পের পরও রয়েছে আফটার শকের ঝুঁকি। এর মধ্যে একই এলাকায় শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল 6.1। ফলে অনেক বাসিন্দাই আতঙ্কে ঘরে ফিরছেন না, নিরাপদ স্থানে অবস্থান করছেন তারা। ভূমিকম্পের সে ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন স্থানীয় বাসিন্দা আর্নল্ড উইলিয়ান্তো। তিনি জানান, ঘুমের মধ্যেই প্রচণ্ড কম্পনে তার ঘুম ভেঙে যায়। সন্তানকে নিরাপদে সরিয়ে নিয়ে বাইরে বেরিয়ে দেখেন সমুদ্র তীরের বাসিন্দারা ইতোমধ্যেই বাড়িঘর ছেড়ে পাহাড়ের দিকে ছুটছেন। তার ভাষ্য অনুযায়ী ভূমিকম্পের পর সমুদ্রের পানি কিছু সময়ের জন্য নেমে যেতে দেখা যায়। এতে আতঙ্ক আরও বেড়ে যায় স্থানীয়দের মধ্যে। অনেকে সম্ভাব্য সুনামির আশঙ্কায় দৌড়ে নিরাপদ উচ্চ ভূমির দিকে চলে যান। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার এর উপর অবস্থিত ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। ফলে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির ঝুঁকি দেশটির জন্য নতুন কিছু নয়। তবে এবারের 7.7 মাত্রার কম্পন এবং এর পরপরই সুনামির আশঙ্কা তৈরি হওয়ায় ফ্লোরেস অঞ্চলে নতুন করে দেখা দিয়েছে বড় ধরনের আতঙ্ক। এক মুহূর্তের শক্তিশালী কম্পন, তারপর সমুদ্রের পানি সরে যাওয়া আর উপকূলে সুনামির ঢেউ, সব মিলিয়ে ভয়াবহ এক সকাল দেখল ইন্দোনেশিয়া। এখন নজর উদ্ধার তৎপরতা আর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাবের দিকে। আর আফটারশকের আশঙ্কায় উপকূলবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানকে এবার প্রতিরক্ষার গণ্ডি পেরিয়ে সরাসরি আক্রমণাত্মক কৌশলে এগোতে যাচ্ছে। যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে তেহরান থেকে আসছে এমন এক বার্তা যা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ তো বটেই, বিশ্ব শক্তির হিসাবও বদলে দিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের বলেছেন, ইরানের শর্ত পূরণ না হলে যুদ্ধকে আক্রমণাত্মক পর্যায়ে নেওয়ার নেতার কৌশল বিশ্বে ক্ষমতার সমীকরণকে নিঃসন্দেহে বদলে দেবে। মুখবেরের ভাষায়, ইরানের শর্ত পূরণ না হলে যুদ্ধকে আক্রমণাত্মক পর্যায়ে নেওয়ার সিদ্ধান্তই হবে তেহরানের পরবর্তী কৌশল। আর এই কৌশল বাস্তবায়িত হলে বিশ্ব শক্তির সমীকরণে বড় পরিবর্তন আসবে। এর আগে পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে মুজতবা খামেনি বলেছিলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী নিয়ে ইরান নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। তার বক্তব্যে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় নতুন কাঠামোর ইঙ্গিতও পাওয়া যায়। তেহরানের অবস্থান হলো হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আঞ্চলিক দেশগুলোর ভূমিকা থাকবে। আর এখানেই যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হচ্ছে বড় কৌশলগত চ্যালেঞ্জ।
কারণ ইরানের শর্তগুলো বেশ কঠোর। তেহরান চায় ইরানের বিরুদ্ধে সব ধরনের হুমকি ও জাতীয় মূল্যবোধের অবমাননা বন্ধ করতে হবে। ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসনের স্থায়ী অবসান ঘটাতে হবে। বন্ধ করতে হবে ইরানকে ঘিরে মার্কিন নৌ অবরোধ এবং প্রত্যাহার করতে হবে ইরানের আশেপাশে থাকা মার্কিন নৌ ও বিমান বাহিনী। শুধু তাই নয়, আগের 2 দফা আগ্রাসনে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ নিঃশর্তভাবে ছাড়ার দাবিও জানিয়েছে তেহরান। অর্থাৎ ইরানের বার্তাটি শুধু যুদ্ধ বন্ধের দাবি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো বদলে দেওয়ার পরিকল্পনাও। মুখবের আরও দাবি করেছেন, পারস্য উপসাগরে নিজেদের মিত্রদের সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের অক্ষমতা নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর পথ তৈরি করেছে। তার মতে, ওয়াশিংটনের সামরিক নিশ্চয়তার উপর নির্ভর না করে হরমুজ কেন্দ্রিক অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাই হতে পারে মধ্যপ্রাচ্যের জন্য দীর্ঘস্থায়ী সমাধান। আর এই বক্তব্যই সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করছে। ইরান কি এবার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নিজেদের সামরিক ও কৌশলগত প্রভাব আরও বাড়াতে যাচ্ছে? যদি তেহরানের শর্ত পূরণ না হয় এবং সত্যিই যুদ্ধকে আক্রমণাত্মক পর্যায়ে নেওয়া হয়, তাহলে সংঘাতের পরিধি শুধু ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেই তার প্রভাব পড়তে পারে। তবে এটি এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে দেওয়া একটি কৌশলগত সতর্কবার্তা ও অবস্থান। বাস্তবে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নির্ভর করবে যুদ্ধ পরিস্থিতি এবং তেহরানের শর্তগুলো কতটা পূরণ হচ্ছে তার উপর। কিন্তু বার্তাটি স্পষ্ট, ইরান আর শুধু প্রতিরোধের কথা বলছে না, শর্ত পূরণ না হলে যুদ্ধের পরবর্তী ধাপ আক্রমণাত্মক হতে পারে বলে সরাসরি সতর্ক করছে তেহরান। আর সেই ধাপ শুরু হলে শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসেবই নয়, বিশ্ব শক্তির সমীকরণও বদলে যেতে পারে। ইরানকে দ্রুত নতজানু করাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুদ্ধ যতই করাচ্ছে ততই যেন উল্টো চিত্র সামনে আসছে। এবার সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও হোয়াইট হাউসের উপদেষ্টা মার্ক গিন্সবার্গ করলেন এক বিস্ফোরক দাবি, ইরানি নাকি ট্রাম্পকে নিয়ে খেলছে। তেহরানের কৌশল এতটাই হিসাবি যে শেষ পর্যন্ত নিজেদের দাবিগুলো আদায় করে নিতে পারে ইরান, আর রাজনৈতিক চাপের মুখে নতি স্বীকার করতে হতে পারে ট্রাম্পকেই। গিন্সবার্গের মতে, ট্রাম্প এখন শুধু ইরান যুদ্ধের সামরিক বাস্তবতার মুখোমুখি নন, বরং ঘরের মাঠের রাজনৈতিক চাপেও আটকে গেছেন। সামনে মার্কিন মধ্যবর্তী নির্বাচন, দেশে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা, আর দীর্ঘায়িত যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের বিরক্তিও বাড়ছে। ফলে ট্রাম্পের সিদ্ধান্ত এখন দীর্ঘমেয়াদী কৌশলের চেয়ে অনেকটাই অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার দ্বারা প্রভাবিত হচ্ছে বলে মনে করেন তিনি। আর এই জায়গাটিকেই নাকি কাজে লাগাচ্ছে তেহরান। গিন্সবার্গ বলছেন, ইরানিরা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আসন্ন নির্বাচনের হিসাব ভালোভাবেই বুঝতে পারছে, তাই তারা দ্রুত কোনো সমঝোতায় যাওয়ার বদলে দীর্ঘমেয়াদী কৌশলে যেতে প্রস্তুত। তাদের হিসাব, সময় যত গড়াবে ট্রাম্পের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তত বাড়বে। তবে প্রশ্ন হলো, ইরানকে ঘিরে ট্রাম্পের এই অচলাবস্থার মূল কারণ কি? গিন্সবার্গের মতে, এর অন্যতম বড় কারণ হরমুজ প্রণালী। যুদ্ধের সঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথটি সরাসরি জড়িয়ে পড়ায় ইরানকে চাপ দিতে গিয়ে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে। কারণ হরমুজ প্রণালী অস্থিতিশীল হলে শুধু ইরান নয়, গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ও বাজারে তার প্রভাব পড়ে। আর এখানে ট্রাম্প প্রশাসনের কৌশলকে অর্থনৈতিক ঝুঁকির খেলা হিসেবে দেখছেন সাবেক এই মার্কিন দূত। তার মতে, ওয়াশিংটন সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল নিলেও এ সংঘাতে একটি পরিষ্কার শেষ পরিকল্পনা এখনও দেখা যাচ্ছে না। অন্যদিকে ইরানও জানে, যুক্তরাষ্ট্রের জন্য এই সংঘাত যত দীর্ঘ হবে ঝুঁকিও তত বাড়বে। জ্বালানির দাম, হরমুজ প্রণালীর নিরাপত্তা, সামরিক ব্যয়, অস্ত্রের মজুত এবং সবচেয়ে বড় কথা মার্কিন জনগণের অসন্তোষ, সবকিছুই ধীরে ধীরে ট্রাম্পের উপর চাপ বাড়াতে পারে। আর সেই কারণে গিন্সবার্গ মনে করছেন, এটি অনেকটা এমন এক কে আগে সরে দাঁড়াবে ধরনের ঝুঁকির খেলা। একদিকে ইরান চাপ সহ্য করে সময় পার করার কৌশল নিয়েছে, অন্যদিকে ট্রাম্পের সামনে রয়েছে যুদ্ধ দীর্ঘায়িত করার রাজনৈতিক মূল্য।
তাই সাবেক এই মার্কিন রাষ্ট্রদূতের হিসাব যদি সঠিক হয় তাহলে ইরান যুদ্ধ এখন শুধু মিসাইল, ড্রোন কিংবা সামরিক শক্তির লড়াই নয়, এটি হয়ে উঠেছে ধৈর্য, অর্থনীতি ও রাজনৈতিক হিসাবের লড়াই। আর এই লড়াইয়ে তেহরান যদি ওয়াশিংটনের দুর্বল জায়গাগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে যুদ্ধের শেষটা ট্রাম্পের প্রত্যাশার চেয়ে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। ইরানে হামলার জন্য ছুটে এসেছিল যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র। হাতে ছিল হাজার হাজার কোটি ডলারের সামরিক শক্তি, সঙ্গে প্রায় 5,000 নাবিক ও সেনা। কিন্তু 250 দিনেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর এখন সেই যুদ্ধজাহাজের ভেতর থেকেই আসছে ভয়ঙ্কর সব খবর। খাবার, পানি, টয়লেট সবকিছু নিয়েই অভিযোগ। এমনকি মানসিক চাপে নাকি কেউ কেউ সাগরে ঝাঁপ দেওয়ার কথাও ভাবছেন। প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগে কি বিপর্যস্ত হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী? আর যে জাহাজকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে সেই জাহাজের নাবিকরাই যদি দীর্ঘ মোতায়েনের চাপে ভেঙে পড়েন তাহলে যুদ্ধটা আদৌ কতদিন চালিয়ে যেতে পারবে ওয়াশিংটন? চলুন বিস্তারিত জানা যাক। ইরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কনকে। কিন্তু দীর্ঘ 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে অবস্থান করতে গিয়ে এবার সেই যুদ্ধ জাহাজেই তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকটের অভিযোগ। প্রায় 5,000 মার্কিন নাবিক ও সামরিক সদস্যের জীবনযাপন নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। অভিযোগ উঠেছে খাবারের সংকট, বিশুদ্ধ পানি ও প্লাম্বিং সমস্যা, নষ্ট টয়লেট, গরম পানির ঘাটতি, ডাক সরবরাহে ব্যাঘাত, এমনকি নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়েও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, দীর্ঘদিনের এই মোতায়েনে কয়েকজন নাবিক নাকি এতটাই মানসিক চাপে পড়েছেন যে সাগরে ঝাঁপ দেওয়ার কথাও ভেবেছেন। আর এরই মধ্যে চলতি মাসের শুরুতে এক নাবিক সাগরে পড়ে গেলে তাকে হেলিকপ্টারে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা এখনো তদন্তনাধীন। প্রশ্ন উঠছে, যে যুদ্ধ জাহাজকে ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে সেই জাহাজের ভেতরেই যদি সেনাদের জীবনযাপন এমন চাপে পড়ে তাহলে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা কতটা টেকসই? মার্কিন আইন প্রণেতারাও বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল সরাসরি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে চিঠি দিয়ে জাহাজটির পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা চেয়েছেন। তার অভিযোগের তালিকায় রয়েছে মৌলিক সরবরাহের সংকট, দূষিত পানি, প্লাম্বিং ত্রুটি, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেক নিরাপত্তা ঝুঁকি এবং ডাক ব্যবস্থার সমস্যা। শুধু তাই নয়, ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালগো এই পরিস্থিতি তদন্তে কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে জাহাজে পাঠানোর আহ্বান জানিয়েছেন। আর ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইকেল লেভিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো গুরুতর কিছু অভিযোগ তুলেছেন। তার দাবি, জাহাজের কিছু গোসলখানায় ছত্রাক ধরেছে, টয়লেট বিকল, সপ্তাহের পর সপ্তাহ কাপড় ধোয়ার সুযোগ নেই, দীর্ঘ সময় গরম পানি পাওয়া যায়নি, এমনকি স্বাস্থ্য সামগ্রীরও ঘাটতি রয়েছে। এখানেই শেষ নয়। জাহাজে থাকা এক নাবিকের আত্মীয় বিবিসিকে জানিয়েছেন এই দীর্ঘ মোতায়েনের মধ্যে তার স্বজনের ওজন প্রায় 65 পাউন্ড অর্থাৎ প্রায় 29 কেজি কমে গেছে। দীর্ঘদিন বন্দরে ভিড়তে না পারা, জাহাজ থেকে নামার সুযোগ না থাকা, সারাক্ষণ কম্পন ও শব্দ, পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব এবং সতেজ খাবারের সংকট সব মিলিয়ে নাবিকদের ওপর তৈরি হচ্ছে প্রচণ্ড মানসিক চাপ। ওই নাবিক নাকি পরিবারের সদস্যকে লিখেছেন তিনি মৃত প্রায় ক্লান্ত। এই একটি বাক্যই যেন পুরো পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। তবে মার্কিন নৌবাহিনী এসব অভিযোগের বড় অংশই অস্বীকার করেছে। নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন জাহাজে আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যা চেষ্টার ঘটনা বেড়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছু সমস্যা হলেও এমন খাদ্য, স্বাস্থ্য সামগ্রী এবং ডাক অগ্রাধিকার অনুযায়ী সরবরাহ করা হচ্ছে বলে দাবি তার। নৌবাহিনীর দাবি, জাহাজে বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণ এবং পুষ্টিকর খাবারের ধারাবাহিক সহায়তাও সরবরাহ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও জাহাজের পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন। তার ভাষ্য, প্রতিটি জাহাজ, প্রতিটি ক্রু এবং প্রতিটি ক্যাপ্টেন যাতে প্রয়োজনীয় সহায়তা পান সেটি নিশ্চিত করতে সরকার কাজ করছে। দীর্ঘ মোতায়েনের জন্য নাবিকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, কেন এত দীর্ঘ সময় ধরে একটি বিমানবাহী রণতরীকে সমুদ্রে আটকে থাকতে হচ্ছে?
ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত বছরের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করে। প্রথমে এর গন্তব্য ছিল দক্ষিণ চীন সাগর, পরে ইরানের হামলার আগে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। পরিকল্পনা ছিল মে মাসে জাহাজটি যুক্তরাষ্ট্রে ফিরে যাবে, কিন্তু একের পর এক সময় বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ফেরার নির্দিষ্ট তারিখই আর প্রকাশ করা হয়নি। অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি যত দীর্ঘ হয়েছে ততই দীর্ঘ হয়েছে নাবিকদের সমুদ্রের জীবন। আর এখানেই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হয়তো লুকিয়ে আছে। আধুনিক যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান কিংবা বিমানবাহী রণতরীর শক্তির ওপর নির্ভর করে না। সেই যুদ্ধ কতদিন চালিয়ে যাওয়া সম্ভব সেটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ একটি যুদ্ধ জাহাজ যদি শত শত দিন সমুদ্রে অবস্থান করে, তাহলে তার খাবার, পানি, যন্ত্রপাতি, চিকিৎসা, বিশ্রাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাদের মানসিক সক্ষমতা ধরে রাখার বিষয়টি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা ৪০ দিনের হামলা লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের পক্ষ থেকে এবার আসছে সম্পূর্ণ ভিন্ন এক দাবি। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলছে, মার্কিন ইসরায়েলি হামলার পরও থামেনি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহ, বরং যুদ্ধ চলাকালীন কিছু প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন হার আগের চেয়ে আরও বেড়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ইরানের একটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিতে ধারণ করা ওই সাক্ষাৎকারে প্রথমবারের মতো যুদ্ধের সময় মার্কিন ও ইসরায়েলি ড্রোন এবং একটি যুদ্ধবিমান থেকে উদ্ধার করা বিভিন্ন সরঞ্জামের অংশ বিশেষও প্রদর্শন করা হয়। প্রদর্শিত সরঞ্জামের মধ্যে ছিল মার্কিন MQ-9 রিপার, ইসরায়েলি হারমিস 900 ও হারমিস 450 ড্রোনের বিভিন্ন অংশ, এমনকি একটি MQ-9 এবং মার্কিন F-15 যুদ্ধবিমান থেকে উদ্ধার করা প্রযুক্তিগত সরঞ্জামের অংশও দেখানো হয়েছে। ইরানের দাবি, দেশটির নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব আকাশযানকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের সংবাদমাধ্যম মেহে নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী ৪০ দিনের যুদ্ধের পরও ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি, বরং যুদ্ধের আগেই নেওয়া কিছু কৌশলগত পদক্ষেপের কারণে তাদের প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামোর বড় একটি অংশ অক্ষত রাখা সম্ভব হয়েছে। আইআরজিসির ওই কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের আগে নেওয়া প্রস্তুতির কারণে ইরানের সেলফ সাফিসিয়েন্সি জিহাদ অর্গানাইজেশনের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ৮৫%-এরও বেশি উৎপাদন অবকাঠামো সংরক্ষিত ছিল। ফলে মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও উৎপাদন কিংবা সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। শুধু তাই নয়, তার দাবি, যুদ্ধ চলাকালীন কিছু কার্যকর প্রতিরক্ষা সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্রের উৎপাদন হার যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আরও বেড়েছে। একই সঙ্গে অপারেশনাল ইউনিটগুলোতেও নতুন সরঞ্জাম সরবরাহের হার বৃদ্ধি পেয়েছে। ইরানের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন এত গুরুত্বপূর্ণ সেটিও স্পষ্ট। কারণ সাম্প্রতিক সংঘাতে মার্কিন ও ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষাই ছিল তেহরানের অন্যতম প্রধান প্রতিরোধ ব্যবস্থা। ফলে এই ব্যবস্থার উৎপাদন অব্যাহত রাখা মানে ভবিষ্যৎ যে কোনো হামলার জন্য নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মাঝেও উৎপাদন অবকাঠামো অক্ষত থাকার আইআরজিসির দাবিটি ইরানের দীর্ঘদিনের স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক সামনে নিয়ে এসেছে।